জেরিন, আমি তো তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি না, তাহলে তুমি কেন আমার সাথে খারাপ ব্যবহার করো? একটু তুমি করেও তো অন্তত বলতে পারো। তোর সাথে ভালো ব্যবহার করতে আমার বইই গেছে। আর বাকি রইলো তুমি করে বলা। তোর যদি আমার ব্যবহার ভালো না লাগে তাহলে এখান থেকে চলে যেতে পারোস। কোনো আফসোস নেই, কারণ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি এখন বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সব একাই করতে পারবো। সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর পাশে অবস্থিত একটি সুন্দর সবুজে ঘেরা গ্রাম। গ্রামটিতে যেন সৌন্দর্যের কোনো কমতি নেই। সেই গ্রামে বাস করে আমাদের এই গল্পের নায়ক আবির মাহমুদ রাসেল। সবাই রাসেল বলেই ডাকে। গ্রামবাসী রাসেলকে খুবই ভালোবাসে। সেজন্য সবার চোখের মণি। পরিচয় দেওয়ার মতো কিছুই নেই, কারণ জন্মের পর থেকেই রাসেল তার বাবা মাকে দেখেনি। আদৌ জানে না তার বাবা মা এই পৃথিবীর বুকে আছে কিনা। এক বৃদ্ধ রাসেলকে লালন পালন করত। সেও রাসেলের 7 বছর বয়সে মারা যায়। তখন থেকেই রাসেলের জীবন অন্ধকার ডেকে যায়। এখন এই গ্রামবাসী যেন তার পরিবার। রাসেল কিছু মানুষের সাথে মাঠে কাজ করতেছে। আকাশ থেকে টিপ টিপ বৃষ্টি পড়ছে, তবুও যেন থেমে থাকছে না কারো কাজ। সবাই আনন্দের সাথে কাজ করতেই ব্যস্ত। শাওন, এত সময় তো একটু একটু বৃষ্টি পড়তেছিল, তাই কাজ চালিয়ে গেছি। কিন্তু এখন আকাশের যে অবস্থা, তাতে মনে হয় না যে কাজ করা সম্ভব হবে। হ্যাঁ দোস্ত, কথাটা ঠিক বলেছিস। কিন্তু জানিসই তো আমাদের মালিকটা কীরকম খাট্টাস। ঝড় নাই, বৃষ্টি নাই, তার কাজ করতেই হবে। ভাই, যা বলেছিস। শালাই খুব কিপটা। আল্লাহ তারে এত কিছু দিছে, অথচ কেউ যদি তার কাছে কিছু চাইতে যায় তাহলে হলো কেরোর কীর্তি। তোরা যাই বলিস না কেন, আমাদের মালিকের মনটা কিন্তু খুব ভালো, যেটা তোরা দেখতে পারিস না। ভাই, তোমার কাছে ওই খাটাস বেটা ভালো হবেই, কারণ এই গ্রামে ওই বুইরা যদি একজন লোককে বিশ্বাস করে তাহলে সেই লোকটা হলি তুই। আমার দ্বারা হয়তো তার অনেক উপকার হয়, তাই আমাকে বিশ্বাস করে। ভাই, তুমি যা কইছো, তোমাকে দিয়েই তো তার উপকার হয়। কারণ আমরা যদি ওই বইরার গাছ থেকে ডাব চুরি না করে খেতাম তাহলে সব ডাবের বাদা ছিঁড়ে পড়ে গিয়ে নষ্ট হয়ে যেত। তাহলে উপকার না, এটা বল। ভাইরে, এটা তুই কি বললি? আমার পাঠক পাঠিকার এখন কি বলবে? আমি ডাব চুরি করে খাইছি? আর না খেয়েই কি করব? শালায় একটা ডাব কি খাইতে দিত নাকি, বা কোনোদিন দিছে? ভাই, রাসেলকে বিশ্বাস করার আরেকটা কারণ হলো ও কাগজপত্র বুঝতে পারে। বুঝি না, যাকে কোনো দিন স্কুলের বারান্দায় যেতে দেখলাম না, সে কি করে কাগজপত্র বুঝতে পারে? কিন্তু আমরা রাসেলকে জিজ্ঞেস করলেই শুধু হাসে। যেই হাসির মাঝে লুকিয়ে আছে গভীর রহস্য, যেই রহস্য কেউ জানে না। এই তোরা থাম তো, তোদের সাথে কথা বলতে বলতে আমি তো ভুলে গেছি জেরিনের কথা। ও, আপনারা তো ভাবছেন এই জেরিনটা আবার কে? আপনাদের তো বলতেই ভুলে গেছি, জেরিন হলো রাসেলের বউ। চলেন তার পরিচয়টা জেনে আসি। পুরো নাম ঐশী আক্তার জেরিন। সবাই ভালোবেসে জেরিন বলেই ডাকে। এই পৃথিবীতে তারও কেউ নেই। বাবা ছিল, 3 বছর হলো মারা গেছে। জেরিনকে রাসেলের হাতে তুলে দিয়ে পাশের গ্রামেই থাকতো। তখন থেকেই জেরিনের পড়াশোনার দায়িত্ব রাসেল নেয়, যেখানে সংসার চালাতেই হিমশিম খায়। ভাই, ভাবি আবার কি বলেছে যেটা তোর মনে নেই? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। ওই তো, তার অনেক শখ, সে বিসিএস ক্যাডার হবে। তোরাই বল, আমাদের মতো গরিবদের কি এই স্বপ্ন দেখা ঠিক, যেখানে পেটের ভাত জোগাড় করে মুশকিল? এই বিপিসি না বিসিএস, এটা কি? খায় না, খেতে আবাদি করে। সবাই একসাথে সিরাজের কথা শুনে হো হো করে হেসে ওঠে। কি বলছে ও? বিসিএস খায় না, খেতে আবাদি করে? আরে গাধা, তুই তো জানিস না, বিসিএস হলো একটা বড় ডিগ্রি, যার মাধ্যমে অনেক বড় বড় সরকারি চাকরি মেলে। যেমন ধর পুলিশের বড় অফিসার, ডিসি, আরও অনেক কিছু। সেটা আগে বললেই তো আমি সুন্দর বুঝতে পারতাম। শুধু শুধু সময় নষ্ট করে এখন বোঝালি। ভাই, সবাই জানে ভাবি অনেক মেধাবী। তার মতো মেধা আশেপাশে এলাকায় কারোও নেই। সে বিসিএস ক্যাডার অবশ্য হতে পারবে, কিন্তু ভাই, তুই এত কষ্ট করে ভাবিকে বড় করতেছিস, সে যদি তোকে ভুলে যায়? দেখ তানবীর, আমি জেরিনকে অনেক ভালোবাসি। আমি চাই না জেরিনের কোনো ইচ্ছা অপূর্ণ থাকুক। আমার রক্ত বেঁচে হলেও ওকে আমি বিসিএস ক্যাডার করবই। তোরা থাক, আমি চাই বাজারে গিয়ে আবেদন করে আসতে হবে। আচ্ছা যা, দেখে শুনে যাস কিন্তু।
রাসেল ওর বন্ধুদের বলে চলে আসে। বাড়িতে আসার সময় সামনে পড়ে যায় ওর মালিক রফিক মোল্লা, এই গ্রামের সবচেয়ে বেশি ধনী, এক কথায় যাকে বলে মোড়ল। কি রে রাসেল, তুই এই সময় বাড়িতে আসতেছিস যে? খেতে কাজ করবে কে? চাচা, হয়েছে কি, আজকে একটু বিসিএস পরীক্ষার আবেদন করতে হবে আপনার বৌমার জন্য। জানেন তো তার অনেক শখ, সে বিসিএস ক্যাডার হবে। শোন রাসেল, আমি বলি কি, বউকে পড়িয়ে টাকা শেষ না করে সেই টাকা দিয়ে বেঁচে থাকার জন্য কিছু কর। না হলে ছেলে মেয়ে হলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। আর যতটা পড়েছে তাতেই মনে হয় না এমন শিক্ষিত কেউ এই জেলার ভিতরে আছে। না চাচা, আমি চাই না আমার জন্য ওর স্বপ্ন আশা নষ্ট হয়ে যাক। বেশি বেশি বিসিএস বানাও, যখন পাখি খাঁচা ছেড়ে উড়ে যাবে তখন বুঝতে পারবা, এখন তো বুঝবা না। যা তাড়াতাড়ি কাজ ছেড়ে খেতে আসে, আমি যাচ্ছি, দেখে আসি ওই বদগুলো কি করে। যদি কিছু টাকা দিতেন তাহলে খুবই উপকার হতো। আমি সবাইকে মানা করতে পারলেও কেন জানি তোকে কোনো কিছুতেই মানা করতে পারি না। এই নে ধর, কিন্তু মনে রাখিস টাকা অনেক বেশি নিলি। মনে আছে। আসসালামু আলাইকুম চাচা, আসি তাহলে। ওয়ালাইকুম আসসালাম। আইসে বউকে বিসিএস ক্যাডার বানাবে, পেটে ভাত জোটে না, সেই দিকে চিন্তা নেই কোনো। রাসেল ধীরে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখতে পায় জেরিন বারান্দায় বসে বসে পড়তেছে ছাতা মাথায় দিয়ে। ও, বুঝলেন না তো, সে বারান্দায় তাহলে ছাতা কেন? আসলে বারান্দা দিয়ে পানি পড়ে, টিনের চাল ফুটো হয়ে গেছে। নতুন ঘর দেবে, সেই টাকা যে নেই রাসেলের, যা কামাই করে তা দিয়েই সংসার খরচ, আর জেরিনের খরচ হয় না। জেরিন, তোমার খুব কষ্ট হয় তাই না আমার এই অভাবের সংসারে থাকতে? আমি এক অভাগা স্বামী যে তোমার কোনো ইচ্ছে পূরণ করতে পারি না। আরে বেটা, একবার শুধু বিসিএসটা শেষ করতে দে, তারপর তোর কপালে লাথি দিয়ে চলে যাব। এখন গেলে আমার খরচ কে দেবে? তাই তোর ভাঙা ঘরে পড়ে আছি। আরে না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আবেদন করতে কখন যাবে? সেই জন্য তো আসলাম। খাবার জন্য কি কিছু আছে নাকি? আমি তো ভাত রান্না করি নাই, আর তুমি তো সকালে রান্না করো নাই। ঘরে বিস্কুট ছিল, সেইগুলো আমি খাইছি। ওহ, কি কপাল আমার, ঘরে বউ থাকতে নিজে রান্না না করলে পেটে ভাত পড়ে না। আচ্ছা, আমি তাহলে আগে রান্না করি। না, আজকেই আবেদনের শেষ তারিখ। যাও, আগে আবেদন করে এসে রান্না করে খাও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। মনের মাঝে হাজারো কষ্টকে মাটি চাপা দিয়ে মুখে একরাশ হাসি এনে উপরের কথাগুলো বলে রাসেল হাত মুখ ধুয়ে ঘর থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যায় কম্পিউটার দোকানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে সকল কাজ শেষ করে জেরিনের জন্য কিছু বিস্কুট কিনে বাসায় চলে আসে। এসে দেখে জেরিন সুন্দর করে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় খুব সুন্দর লাগছে। ইচ্ছা করছে একটু শুয়ে দিতে, কিন্তু যদি কিছু মনে করে, তাই ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে বালিশের পাশে বিস্কুটগুলো রেখে না খেয়ে কাজে চলে যায়। ওইদিকে রফিক মোল্লা খেতে যায়। দূর থেকে দেখতে পায় সবাই কাজ করতেছে। ধীরে ধীরে কাছে যায়। এই, তোরা মন দিয়ে কাজ কর, পেছনে দেখ শালা খাট্টাস বুইরা আসতেছে। না জানি রাসেল নাই কি বলে। আরে বেটা, কিছুই হবে না, কারণ রাসেল রফিক মোল্লায় বিশ্বাস অর্জন করতে পেরেছে। সবাই কথা বলতেছে আর মন দিয়ে কাজ করতেছে দেখে রফিক মোল্লা পিছন থেকে বলে, কিরে, সব পিচাসের দল কাজ করছিস তো, এত কথা কেন? মন দিয়ে কাজ কর। চাচা, বৃষ্টি পড়তেছে, তাও আপনি খেতে আসলেন, তাও আবার ছাতা ছাড়াই। আমি ছাতা নিয়ে আসি, আর ছাতাটা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাক, আমার তো আক্কেল জ্ঞান নেই। সবাই মনে মনে ভাবে, হায় রে শালা কিপটে রে, নিজে বেঁচে যাচ্ছে তবুও ছাতা নষ্ট হবার ভয় ব্যবহার করবে না। আচ্ছা, সবাই মন দিয়ে ভালো করে কাজ করো, এমনিতেই রাসেলের নেই, কাজ কমই হবে নি। বলেই রফিক মোল্লা ক্ষেত থেকে অন্য কোথাও চলে যায়। দেখেছিস, আমি বলেছি না কিছু বলবে না। আর এই যদি রাসেল না হয়ে আমাদের মাঝে কেউ হতাম, তাহলে শালার বুইরা কামলার দাম দিত না। ভাই, যা বলেছিস আমার কি মনে হয় জানোস?
তোর তো মনে অনেক কিছুই হয়, এখন আবার কি মনে হলো আল্লাহই ভালো জানে। তাও বল শুনি, তোর মনে এখন আবার কি কথা আসলো? আমার মনে হয় রাসেল শিক্ষিত, তা না হলে ও কাগজপত্র কি করে বুঝবে? আর দেখোস না, মাঝে মাঝে কোথায় যেন চলে যায়, গ্রামে থাকে না? হ্যাঁ, এটা ফেলে দেওয়ার মতোই কথা বলস নাই। আর ও যখন এই কথাটা আমাদের বলতে চায় না, সুতরাং এই ব্যাপারে ওকে জোর করা আমাদের ঠিক না। তবে ও বউকে বিসিএস বানাইতেছে না, ওর কপালে অনেক কষ্ট আছে, তোর আমার কথা মিলিয়ে নিস। ভাই এইসব বাদ দে, রাসেল শুনলে অনেক কষ্ট পাবে, কারণ জেরিনকে ও অনেক বেশি বিশ্বাস ও ভালোবাসে। ওরা এইভাবে আরো অনেক রকমের কথা বলতেছে আর কাজ করতেছে, তখন রাসেল এসে যায়। কিরে, সবাই এত কি কথা বলতেছে শুনি? আর বুইরে বেটা আয়েশা কি বলে গেছে? আরে তেমন কিছু না, তোর সাথে ওই খাটাস ব্যাটার দেখা হয়েছিল নাকি যাওয়ার সময়? রে, দেখা হয়েছিল। কেন, এখানে এসে আবার কিছু বলছে নাকি? আরে বেটা, ও তোকে কিছু বলবে না, সেটাই তুই ভালো করেই জানিস। আচ্ছা, তাড়াতাড়ি কাজ কর, আর ঘন্টাখানেক কাজ করলেই সময় শেষ হবে। এইভাবে নানান কথা বলেই কাজ শেষ করে সবাই যার যার বাড়িতে চলে আসে। রাসেল বাড়িতে এসে দেখে জেরিন আনমনে কিছু একটা ভাবতেছে। রাসেল যে বাড়িতে এসেছে সেই দিকে তার আর কোনো খেয়ালই নেই। হে জেরিন, কি এত ভাবতেছো শুনি? আমি সে কখন থেকে দেখতেছি তুমি কি যেন চিন্তা করতেছো। ভাবতেছি আমার তো কিছুদিন পরে ঢাকায় যাইতে হবে পরীক্ষা দিতে। যাবে তো, কি হয়েছে? এটা নিয়ে এত ভাবার কি আছে বলো? ভাবার কিছু নাই মানে, আমার কি ভালো কোনো কাপড় আছে বলো, যা পরে আমি পরীক্ষা দিতে যাব? ওইখানে কত নামি দামি লোক থাকবে। ও, এটা তো আমি ভেবে দেখিনি। আসলেই তো জেরিন ঠিক কথাই বলেছে, তার তো কোনো ভালো ড্রেস নেই। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি তোমার পরীক্ষার আগে ঠিকই নতুন ড্রেস এনে দেবো। সত্যি বলছো? খুশিতে দৌড়ে এসে রাসেলকে জড়িয়ে ধরে। রাসেলের খুব ভালো লাগছে। ইস, এইভাবে যদি মন থেকে জড়িয়ে ধরতো তাহলে কতই না ভালো হতো। এখন তো খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরেছে। জেরিন বুঝতে পেরে সে খুশিতে আত্মহারা হয়ে রাসেলকে জড়িয়ে ধরেছে, তাই লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে যায়। রুমে গিয়ে মনে মনে ভাবে, ছি জেরিন ছি, তুই যাকে মন থেকে স্বামী হিসেবে মানতে পারোস না তাকে জড়িয়ে ধরলি, কি করে পারলি এটা করতে? এইদিকে রাসেল তো সেই খুশি, কেননা ইচ্ছাকৃতভাবে না হলেও জেরিন তাকে তো জড়িয়ে ধরছে, এটাই তার কাছে অনেক। রাসেল ধীরে ধীরে রুমে যায়। জেরিন, আমি তো মাত্র কাজ থেকে আসলাম, সকাল থেকে কিছুই খাইনি, খুবই কষ্ট হচ্ছে। এখন ভাত রান্না করার শক্তিটুকুও নেই, তাই বলি কি তুমি যদি একটু ভাত রান্না করতে। শোনো, তোমার বাড়িতে আমি কাজ করার জন্য কাজের মেয়ে হয়ে আসিনি যে আমি রান্না করব। জেরিনের কথা শুনে রাসেলের অনেক কষ্ট হয়, কিছুই বলতে পারে না, কারণ জেরিনের বাবা যে আশা করে জেরিনকে ওর হাতে তুলে দিয়েছে। দেখো, আমি তো প্রতিদিন রান্না করি, তোমাকে বলি না। আজকে আমার খুবই কষ্ট হচ্ছে, তাই তোমাকে বলছি। আর তুমি আমার ঘরের বউ, তাহলে কাজ করলে কাজের মেয়ে হয়ে যাবে? এত কিছু আমি জানি না, আমি কোনো কাজ করতে পারবো না, এটা আমার শেষ কথা। বলে বিছানায় শুয়ে পড়ে, অন্যদিকে মুখ করে। কি মেয়ে দেখছেন, স্বামীর ঘরে কাজ করলে নাকি কাজের মেয়ে হয়ে যাবে? বেচারা রাসেল আর কি করবে? অমনি কষ্ট করে ভাত রান্না করে, তখনই বাইরে থেকে কেউ ডাকে। এই রাসেল, কোথায় তুই? বাড়িতে আসিস নাকি? হ্যাঁ শাওন, আমি রান্না করতেছি, তুই ভিতরে আয়। শাওন রাসেলের কথা শুনে বাড়ির ভিতরে চলে আসে। এসে দেখে যে রাসেল সত্যি সত্যি ভাত রান্না করতেছে। ভাই দেখ, আমি প্রতিদিন দেখি তুই রান্না করিস, কেন রে? ভাবি কি রান্নাটাও করতে পারে না? ঘরে তো বউ আমাদেরও আছে, তো আমি তো রান্না করি না? শাওন আসতে বল, জেরিন শুনে কষ্ট পাবে। আর জানিস তো সামনের পরীক্ষা, তাই আমি কোনো কাজ করতে দেই না। শোন, আমাকে বোঝাতে আসিস না, আমি কোনো দুধের শিশু না যে আমি এইসব বুঝবো না। আচ্ছা, এসব কথা বাদ দিয়ে যে জন্য এসেছিস সেটা আগে বল। ও হ্যাঁ, আসল কথা তো বলাই হয়নি। একটা ওয়ারিংয়ের কাজ করতে যেতে হবে, আমি আর তানভীর ঠিক করেছি। তুই ছাড়া তো আর কাজ হবে না, হাজার হলেও ওস্তাদ বলে কথা। যা শালা, আমি আবার ওস্তাদ হলাম কবে থেকে? আচ্ছা, তুই যা, আমি রান্না শেষ করে ভাত খেয়ে আসি। সে সকাল থেকে কিছুই খাইনি। ভাই তোর খাইতেও হবে না, একদিন দেখবি না খেয়ে থেকে মরে পড়ে থাকবি, আর এখন খেয়ে কি করবি?
তার চেয়ে বরং মাগরিবের আজান হলেই খাইস, রোজাও হয়ে যাবে। শালা তুই মানুষ, সকাল থেকে কিছু খাসনি? ভাই চুপ করে যা তো, ভালো লাগছে না কিন্তু এসব আমার। আমি আসতেছি, খেয়ে দে। তুই তানভীরকে নিয়ে ব্রিজের কাছে দাঁড়িয়ে থাক। শাওন চলে যায় আর কিছু না বলে, কারণ জানি রাসেলকে কিছু বলেও কোনো লাভ নেই, কারো কথাই শুনবে না। তা নাহলে বোকার মতো কেউ টাকা খরচ করে বউকে পড়াশোনা করায় নাকি, যেই বউ তাকে দেখতেই পারে না। রাসেল ভাত রান্না শেষ করে রুমে নিয়ে আসে। জেরিন উঠে খেয়ে নাও, আমি আবার একটু কাজে যাব। এই কাজটা করে যদি কিছু টাকা পাই তাহলে তোমার জন্য একটা নতুন ড্রেস কিনতে পারবো। রাসেলের কথার কোনো জবাব দেয় না জেরিন, চুপটি করে শুয়ে আছে। এইদিকে রাসেল খেয়ে কাজে চলে যায়। জেরিনকে কিছু না বলি, দেখ সাউন্ড, আমাদের রান্নার বাবুচি চলে আসতেছে। ওর এখন রান্না করা শেষ হলো। ভাই আর বলিস না, আমি এটাই বুঝি না ঘরে বউ থাকতেও ও কেন রান্না করে। ওই আমার সম্পর্কে গবেষণা শেষ হলো, তাড়াতাড়ি চল কাজে যাওয়া যাক। বেশি রাত হলে আবার কাজ করা সম্ভব হবে না। ভাই, ঘরে তো শুধু তোর একার বউ আছে, আমাদের তো আর নেই। চিন্তা করিস না, তোর কাজ না করা বউকে কেউ নিব না। কারো তো খাইয়া দাইয়া কাম নাই, ওর বউকে নিয়ে বিপদে পড়বে রান্না করে খাওয়াতে খাওয়াতে। এইদিকে রাসেল কিছু বলে না। কি বা বলবে ওরা? ওরা তো আর মিথ্যা কিছু বলছে না, আর সবাই এই একই কথা বলে। তারপর ওরা কাজের জায়গায় চলে আসে। তানভীর, এখানে কাজ করতে হবে। কয়টা রুম? মনে হয় কাজটা বড়ই হবে। কাজটা বড়ই, মোটা 6টা রুমের সম্পূর্ণ নতুনভাবে ওয়ার্নিং করতে হবে। সব মাল চালানা আগেই এনে রেখেছে। ও আচ্ছা, তাহলে চেয়ে চেয়ে না দেখে কাজ করতে লেগে পড়। আর সিরাজ হালাই কই? ওই হালার তো কাজ একটাই, কাজ করে এসেই তাসলিমার সাথে টাঙ্কি মারা, সেটাই করতে গেছে। আচ্ছা, ওদের প্রেম তো অনেক দিনের, তাহলে ওর বাবা মা বিয়ে কেন করাচ্ছে না সেটাই আমি বুঝি না ভাই। তারপর ওরা কাজ করা শুরু করে দেয়। কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। ওইদিকে জেরিন একা একা বাড়িতে ভয় করতেছে, কেননা রাসেল এর আগে কখনো রাত করে বাইরে থাকেনি। রাগ করে আবার বাহিরে থাকলো নাকি? অনেক তো রাত হয়ে গেল, এখনো আসার কোনো নাম গন্ধ নেই। এদিকে রাসেল কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দেয়। 3 বন্ধু কথা বলছে আর হাঁটছে। আজকে অনেক রাত হয়ে গেল। জেরিন মনে হয় ভয় পাচ্ছে, আমার জন্য মনে হয় চিন্তা করতেছে। ভাই, ভাবি করবে তোমার জন্য চিন্তা, আর দুনিয়ার কোনো মানুষ পাইলা না। ছাউন, তুই তো আসলেই পাগল। তুই যে বলছিস ভাবি রাসেলের জন্য চিন্তা করে না, কেন করবে না? রাসেল যদি কিছু হয়ে যায় সে টাকা কোথায় পাবে? তাই চিন্তা অবশ্যই করবে। এই কথাটা অবশ্যই ফেলে দেওয়ার মতো বলস নাই, আর এটাই হবে। এই তোরা কি শুরু করেছিস? একটু চুপ করে থাকতে পারিস না? এমনিতে জেরিন কি করছে সেটা ভেবে আমি কুল কিনারে পাচ্ছি না। ভাই, তোর আর কুল কিনারা পাওয়া লাগবে না। তোর বাড়ি এসে গেছে, তুই দৌড়ে চলে যা। তারপর রাসেল বাড়ির দিকে চলে যায়। এদিকে শাওন তানবীরকে বলতেছে, রাসেল যে ভাবির জন্য এত কিছু করছে, সে কি এসব মনে রাখবে, নাকি রাসেলকে ফাঁকি দিবে? আমার মনে হয় না রাসেলকে সে মনে রাখবে। দেখিস, রাসেলের কপালে অনেক কষ্ট আছে। এদিকে রাসেল বাড়ির বাইরে এসে দেখে জেরিন দরজার সামনে বাইরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে যেন প্রাণ ফিরে পেল। জেরিন, তুমি কি ভয় পেয়েছো নাকি? আর খাবার খেয়ে শুয়ে না পড়ে এভাবে দাঁড়িয়ে আছে কেন? তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলে? কখনো তো এত রাত করে বাহিরে থাকোনি। জানো, আমার অনেক ভয় করছিল একা একা। রাসেল ভাবছিল জেরিন বলবে যে ওর জন্য চিন্তা হচ্ছিল, তা না, ভয় করতেছিল ওর। আমি একটা কাজ করলাম, তাই আজকে দেরি হয়ে গেছে। আর ভয় পেতে হবে না। খাবার খেয়েছো? খেয়েছি। ভাত খুব ঠান্ডা হয়ে গেছে। আমাদের মতো মানুষের জন্য ঠান্ডা ভাত ছাড়া কপালে কি আর গরম ভাত জুটবে নাকি? তোমার আসার দেরি হচ্ছে দেখে আমি ভাত গরম করে কম্বল দিয়ে ঢেকে রেখেছি, যেন ঠান্ডা না হয়। ও আচ্ছা, ভালো করেছো। এখন তাহলে শুয়ে পড়ো, রাত তো অনেক হয়েছে। আমি খাবার খেয়ে নিচ্ছি। আমি তো তোমাকে খাবার বেড়ে দিতে চাই, কিন্তু আমার যে তোমাকে সহ্য হয় না, কারণ তোমার মতো গরিবকে আমার জীবনে ভাবতে পারি না। এইদিকে জেরিন গিয়ে শুয়ে পড়ে আর রাসেল খাবার খেয়ে এসে নিচে বিছানা করে শুয়ে পড়ে। আজকে খুবই ঠান্ডা পড়ছে।
রাসেলের অনেক শীত লাগতেছে, যেটা জেরিন রাতে বুঝতে পেরে তার কম্বলটা রাসেলকে গায়ে দিয়ে রাসেলেরটা জেরিন নিয়ে নেয়। যে আমার ভালোর জন্য এত কিছু করতে পারে, তার জন্য আমি এতটুকু করতে পারবো না? এটা কি করে হয়? এইসব ভাবতে ভাবতে জেরিন ঘুমিয়ে পড়ে। এদিকে ফজরের আজানের মিষ্টি সুরে রাসেলের ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে জেগে যা দেখতে পায় সেটা দেখে তো রাসেল একটু না প্রায় 1000 ভোল্টের শক খায়। কেননা জেরিনের কম্বল যে ওর গায়ে জড়ানো, ভাবে রাতে জেরিন হয়তো দিয়েছে। এই জেরিন, জেরিন, শুনতে পারছো? ফজরের আজান পড়েছে, উঠে নামাজ পড়ো। জেরিন উঠে পড়ে, কেননা রাসেলকে সে যতই অপছন্দ করুক না কেন, এই কাজটার জন্য রাসেলকে জেরিন খুব পছন্দ করে। তারপর রাসেল উঠে মসজিদে চলে যায়, আর জেরিন বাড়িতে নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায়। রাসেল নামাজ পড়ে বাড়ির দিকে আসতেছে, তখনই সামনে দেখতে পায় তানভীর দাঁড়িয়ে আছে। রাসেল তো ভূত দেখার মতো চমকে যায়, কেননা তানভীর এত সকালে বাইরে দাঁড়িয়ে কি করে। এই তানভীর, তুই নামাজ পড়তেও যাস নাই? তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করিস? এই তো এমনি আজকে একটু সকাল সকাল ঘুম ভেঙে গেল, তাই একটু বিছানায় মায়ার ছেড়ে উঠে আসলাম। ও তাই বল। আমি তো বলি ভাবি সকাল সকাল ঘর থেকে তাড়িয়ে দিছে। হ, আমার বউ তো তোর বউয়ের মতো যে ঘর থেকে তাড়িয়ে দিবে। ঠিক বলেছিস, কি আর করব, আল্লাহ এমন বউ কপালে লিখে রাখছে, সেটা তো বুঝতে পারবো না। তবে একদিন জেরিন ঠিকই আমি ভালোবাসা বুঝতে পারবে। দোস্ত, দোয়া করি সেটাই যেন হয়। আচ্ছা তাহলে বাড়িতে গিয়ে রান্না কর, তা না হলে আজকেরও না খেয়ে কাজে যেতে হবে। আচ্ছা তুই তাহলে থাক, আমি গেলাম। গিয়ে রান্না না করলে তো আর পেটে ভাত জুটবে না। বলেই রাসেল বাড়ির দিকে রওনা দেয়। একটু পরে বাড়িতে পৌঁছে যায়। জেরিন নামাজ পড়ে বই নিয়ে পড়তে বসেছে। জেরিন, তোমাকে ভালো কিছু দেবার মতো যোগ্যতা হয়তো আমার নেই, তবুও চেষ্টা করি তোমার ইচ্ছেগুলো পূরণ করার। এই নাও, এখানে 1000 টাকা আছে, তোমার পছন্দ মতো একটা পোশাক কিনে নিও। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই 1000 টাকা দিয়ে পরার মতো কি জামা হবে? দেখো জেরিন, অনেক কষ্টে আমি এই টাকা জোগাড় করতে পেরেছি। যদি আমার সামর্থ্য হতো তাহলে বেশি দিতাম। কথাগুলো বলেই রাসেল রান্না করার জন্য চলে যায়। কি বা বলবে, তারও তো ইচ্ছা করে বউকে ভালো কিছু দিতে, কিন্তু অভাব মনের আশাকে পূরণ করতে দেয় না। কি দেখেছে বাবা আমার মতো সুন্দর আর শিক্ষিত মেয়েকে এর মতো রাখালের সাথে বিয়ে দিল? বুঝি না। না, এইসব ভেবে কাজ নেই, আমাকে ওর সাথে ভালো ব্যবহার করতে হবে, বিসিএস করতেই হবে। দেখছেন, নিজের বউয়ের স্বপ্ন পূরণ করতে করতে দিনরাত খাটে, অথচ সে জানে না তার বউ কি নিয়ে চিন্তা করে। রাসেল ভাত রান্না করে আর ভাবে, আজকে যদি বাবা মা থাকতো তাহলে এমন দিন কাটাতে হতো না। আজও জানি না আমার বাবা মা কে, বা এই দুনিয়ায় বুকে আছে কিনা। এসব ভাবতে ভাবতে কখন যে ওর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে ঘালবে, সেইটা বুঝতেই পারে না রাসেল। এইভাবে কেটে যায় অনেকগুলো দিন। একদিন রাতে তোমার তো কালকের দিন পরে পরীক্ষা, কালকেই তো যেতে হবে তাই না? জেরিন রাসেলের কথা শুনে অবাক হয় আর মনে মনে ভাবে, আমি তো ওকে বলি নাই আমার পরীক্ষা কবে আর কখন যেতে হবে, তাহলে এই রাখালের বাচ্চা জানলো কিভাবে? এই তুমি কি চিন্তা করতেছো? আমি যে কথাগুলো বললাম সেটা কি তুমি শুনেছো? আমার যে কালকে দিনের পরে পরীক্ষা সেটা তুমি জানতে পারলে কিভাবে? আর আমি তো তোমাকে বলিনি। আরে না, আমি রাস্তা দিয়ে আসার সময় একটা লোকের মুখে শুনেছি যে কালকের দিন পরে নাকি বিসিএস পরীক্ষা, তাই তোমাকে বললাম। ও, তাই তো বলি, এই রাখালের বাচ্চা এটা কিভাবে জানতে পারলো? তুমি ঠিকই শুনেছো। তুমি কি একা যাবে নাকি আমি তোমার সাথে যাব? বাইরে ভাই, এই কথাটা শুনে জেরিন তো রাগে বোম হয়ে যায়। মনে হচ্ছে এখনই ফেটে যাবে। কি বলো? তোমার মতো মূর্খ রাখালকে সাথে নিয়ে যাব আমি? আরে কি আমারে কি পাগল কুকুরে কামড়াইছে নাকি? আমি রাখাল হলে কি হবে, আমি তো তোমার স্বামী তাই না? এটাই তো সব থেকে বড় কথা তোমার কাছে। স্বামী? তোর লজ্জা করে না নিজেকে আমার স্বামী দাবি করতে? আর কখনোই কথা বলবি না। আর মনে রাখিস, তুই আমার বাবার কথা রাখতে আমার খরচ বহন করতেছিস, তাই ভালো ব্যবহার করি। তাই ভাবিস না আমি তোকে স্বামী হিসেবে মানি। আচ্ছা ঠিক আছে, কখনো নিজেকে তোমার স্বামী হিসেবে দাবি করবো না, তবু এভাবে বলিও না।
এখন দূর হ আমার চোখের সামনে থেকে। রাসেল চোখের জল নিয়ে বাইরে এসে জল চৌকিতে বসে আনমনে আকাশের দিকে চেয়ে থাকে আর কিছু একটা নিয়ে চিন্তা করে। এইদিকে কি ভেবেছিস তুই আমি তোকে স্বামী হিসেবে মেনে নেব? কোনো দিন না। শুধু একমাত্র আমার আশাটা পূরণ হতে দে, তারপরে তোকে আমি ডিভোর্স দেব। রাখালের বাচ্চার শখ কত আমার স্বামী হবে, যার বাবার মায়ের পরিচয় নেই। আসলে জেরিন তো ঠিকই বলেছে, তার তো কোনো বাবা মায়ের পরিচয় নেই, আছে শুধু একটা পরিচয়, আর সেটা হলো এতিম। রাসেলের চোখ দিয়ে অনবরত পানি পড়তেই থাকে। এইভাবে কখন যে ঘুমিয়ে যায় সেটা বুঝতে পারে না। সকালে ঘুম থেকে উঠে রান্না করে। জেরিন খেয়ে নাও, আমি রান্না করেছি। তুমি খেয়ে দিয়ে রেডি হও, আমি গাড়িতে উঠিয়ে দিয়ে আসি। তোর যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আর আমার সাথে আমার বান্ধবী যাবে, বুঝেছিস তুই? ও আচ্ছা, এই টাকাগুলো রাখো, তোমার কাজে লাগবে। আমি তাহলে কাজে যাচ্ছি, দেখে শুনে যাইও আর সাবধানে থাকবে। দোয়া করি আল্লাহ যেন তোমার মনে সকল আশা পূরণ করে। আর কিছু না বলেই রাসেল কাজে চলে যায়। রাসেল কাজ করতেছে আর সবাই গুনগুন করে গান গাইতেছে, কিন্তু রাসেলের মুখে কোনো শব্দ নেই। রাসেল, তোর কি হয়েছে? এমন মনমরা হয়ে আছিস কেন? রাসেল, তোর কি হয়েছে? নাকি ভাবি আজকেরও কিছু বলেছে? সব কিছু খুলে বল আমাদের। না রে, কিছু না। আজকে জেরিন ঢাকায় চলে যাবে তো তাই একটু মন খারাপ। ভাই, আমি না এই একটা জিনিস বুঝি না, যেই মেয়ে তোরে দুই চোখে সহ্য করতে পারে না, আর তুই তার জন্য এত কিছু করতেছিস। তোর ভবিষ্যতে যে কি আছে আল্লাহ ভালো জানে। তুই ওকে কেন এত পড়াতে হচ্ছিস বুঝি না। দেখ, তোরা এভাবে বলিস না। আমি ওর স্বপ্নকে পূরণ করব। ওর বাবাকে কথা দিয়েছি, তাতে আমার যতই কষ্ট সহ্য করতে হোক না কেন। তোর যা ভালো মনে হয় তুই তাই কর, আমরা তো যেটাই বলবো সেটাই তোর কাছে বেশি হয়ে যাবে। আচ্ছা ভাই, আমি এটা বুঝি না। ভাবি ঢাকায় একা একা গেলে অথচ রাসেলকে কেন নিল না? এই, তোরা চুপ করে মন দিয়ে কাজ কর, তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি যেতে হবে। কেন রে, আবার কোথাও হারিয়ে যাবি নাকি? ছোটবেলা থেকেই তো দেখে আসছি তুই থেকে থেকে কোথায় যেন গায়েব হয়ে যাস। কোথায় যাস রে? রাসেল কিছু বলে না, চুপ করে কাজ করতে থাকে। কাজ করতে করতে বিকেল হয়ে যায়, তাই কাজ শেষ করে বাড়িতে চলে আসে। এসে দেখে জেরিন চলে গেছে। রাসেল ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেডি হয়ে একটা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ে বাস স্ট্যান্ডের দিকে। একটা ঢাকার টিকিট কেটে বাসে বসে থাকে। বাস একটু পরেই ছাড়বে। কি মামারা, আপনাদের মনে প্রশ্ন জন্ম হচ্ছে, রাসেল ঢাকায় কেন যাচ্ছে, তাই না? তাহলে চলুন একটু ক্লিয়ার করে দিই। রাসেল আসলে অশিক্ষিত না, রাসেলও অনেক পড়ালেখা করেছে, যেটা কেউ জানে না। রাসেল রাতে জেরিন যখন ঘুমিয়ে যেত তখন জেরিনের বই পড়তো, আর রাসেলও বিসিএস পরীক্ষা দিতেই ঢাকা যাচ্ছে। কি কনফিউশন দূর হলে তো নাকি? আপনারা আবার কাউকে বলিয়েন না কিন্তু রাসেলের সম্পর্কে। রাসেল জানালার সাথে মাথা হেলিয়ে আছে। বাস চলছে আর আপন গতিতে, পিছনে পড়ে যাচ্ছে সব কিছু, এগিয়ে যাচ্ছে গাড়ি। এই বৃষ্টি, আমি তো সিট প্ল্যান দেখলাম। আমার সিট আর তোর সিট একটা রুমেই পড়েছে, কিন্তু তোর সাথে হলেও ভালো হতো, তাই না? সেই হতো, কিন্তু আল্লাহ তো আমার ভাগ্যে তোর সাথে সিট মিলায়নি। কি আর করা, আগে এটা বল, দুলাভাইকে সাথে কেন আনলি না? ওর মতো রাখালকে আমার সাথে এনে মান সম্মান যা আছে সেটা কি শেষ করবো নাকি? দেখ জেরিন, রাসেল ভাই রাখালেরও মানুষটা কিন্তু খুবই ভালো, আর তোর জন্য কত কষ্ট করে। আমাদের দেখেই তো চোখে পানি এসে যায়, আর তুই তাকে এইভাবে অবহেলা করিস। তোর যদি এতই দরদ উঠলে ওঠে ওই রাখালের প্রতি, তাহলে তুই নিয়ে নে, আমি তো বেঁচে যাই। এখন না বুঝে বলতেছিস, কিন্তু যখন বুঝবি তখন আর এই কথাটা বলবি না। যাই হোক, চল, আপু খাবার জন্য অনেক আগে ডেকেছে। তারপর দুই বান্ধবী খাবার খেতে যায়। আসলে বৃষ্টির বোন এইখানে থাকে, তাই তারা এখানেই উঠেছে। আর এইদিকে রাসেল গাড়ি থেকে নেমে পরে কোথায় যাবে তার তো পরিচিত কেউ নেই, বা হোটেলে থাকবে সেই টাকাটুকুও নেই। দেখতে দেখতে রাত হয়ে যায়। কোথায় যাবে কিছু ভেবে না পেয়ে কেন্দ্রের কাছে একটা পার্কে আসে। দারুণ চাচা, আমি কি এখানে একটু থাকতে পারি? বাবা, এখন তো পার্কের গেট বন্ধ করা হয়েছে, তুমি এখন তো যেতে পারবে না। চাচা, আমি আজকে গ্রাম থেকে এসেছি, আমার এখানে পরিচিত কেউ নেই, তাই যদি একটু অনুমতি দিতেন আজকে রাতটা এখানে একটা বেঞ্চে শুয়ে কাটাতাম। রাসেলের কথা শুনে কেন জানি দারোয়ান চাচার মনে মায়া আসে। হয়তো এটাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা।
বাবা তুমি এখানে তো থাকতে পারবে না, বরং আমি এখানেই একটা কাগজের ছাউনির নিচে থাকি, তুমি চাইলে থাকতে পারো। চাচা, আপনি যে আমাকে থাকার একটা জায়গা দিলেন, এটা অনেক বড় পাওয়া আমার কাছে। হোক সেটা কাগজের ছাউনি। রাসেল দারোয়ানের সাথে পাশে একটা দোকান থেকে কিছু খেয়ে এসে শুয়ে পড়ে। বালিশ নেই, একটা বালিশ, তাই রাসেলের সাথে থাকা ব্যাগটা মাথার নিচে দিয়ে শুয়ে পড়ে। আচ্ছা বাবা, তোমার এখানে থাকতে কষ্ট হচ্ছে না? যেখানে একা থাকাই কষ্টকর হয়ে যায়, কি করব বলো? একটা বাসা ভাড়া নিলে অনেক টাকা খরচ, কিন্তু এটাই খরচ নাই। চাচা, বাইরে গাছের নিচে থাকতাম, তার চেয়ে ভালো তো মাথার উপর একটা কিছু আছে। এমনিতে যে শীত। হ্যাঁ বাবা, সেটা যা বলেছো, আজকে অনেক শীত পড়েছে। আমাদের মতো গরিবের কপালে কষ্ট ছাড়া কিছুই নাই। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবে না তো? আরে না, মনে করার কি আছে, আপনি নির্ভয়ে বলে ফেলেন তো। তুমি কি বিয়ে করেছো? যদিও তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি বিয়ে করেছো। রাসেল অনেকটা সময় চুপ করে থেকে একরাশ নীরবতা ভেঙে বলে, চাচা, আমি বিয়ে করেছি অনেক আগেই। দারোয়ান চাচার কোনো কথা না বলে সোজা ঘুমিয়ে যায়। এইদিকে রাসেলের যে কিছুতেই ঘুম চোখে আসছে না, শুধু জেরিনের কথাই মনে পড়ছে। জানি না জেরিন কোথায় আছে, কিভাবে আছে, খাবার ঠিক মতো খেয়েছে কিনা, মোবাইলও নেই যে তার থেকে খবর নিতে পারবো। এইদিকে জেরিনও একই কথা ভাবতেছে। যতই বলুক না কেন, সে রাসেলকে দেখতে পারে না, তবুও তো তার সাথে একই ঘরে থাকে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকালে পাখির কিচির মিচির শব্দে রাসেলের ঘুম ভেঙে যায়। চাচা, এখন তো আমাকে যেতে হবে, এমনিতেই বেলা অনেক হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আমার যে কী যে হতো। না বাবা, এভাবে বলিও না। আমি নিজেকে ধন্য মনে করতেছি তোমাকে সাহায্য করতে পেরেছি বলে। দেখে শুনে যাইও আর সাবধানে থাইকো। এই শহরের মানুষগুলো কিন্তু ভালো না। আচ্ছা চাচা, আপনার কথা আমার মনে থাকবে। আপনিও সাবধানে থাকবেন আর দোয়া রাখেন আমার জন্য। বলি রাসেল চলে এসে ফুটপাতের একটা টিউবওয়েল থেকে ফ্রেশ হয়ে পাশের একটা দোকান থেকে পাউরুটি কলা খেয়ে হাঁটতে শুরু করে। কেন্দ্রের কাছে আসতেই রাসেলের চোখ ছানা বড় হয়ে যায়, কেননা সামনে বৃষ্টির জেরিন দাঁড়িয়ে। জেরিনকে দেখে রাসেল আড়ালে চলে যায়, আর এদিকে জেরিন রাসেলের মতো কাউকে দেখতে পেয়ে, বৃষ্টি, দেখ ওইদিকে রাসেলের মতো কেউ। কি বলছিস তুই? দুলাভাই এখানে কি করে আসবে শুনি? আর দেখি কোথায়। তখন জেরিন সাইডে ইশারা করে দেখায়, কিন্তু সেখানে রাসেলের মতো কাউকে দেখতেই পায় না। দেখে বৃষ্টি বলে ওঠে, কোথায় রে? দুলাভাইয়ের মতো তো কাউকে দেখছি না। তুই কি দিনের বেলায় স্বপ্ন দেখতে শুরু করেছিস নাকি? যে এখানে খুব তো বলস দুলাভাইকে পছন্দ করিস না, আর এখন বাড়িতে রেখে এসেও চোখের সামনে দেখতে পাস। দেখ বৃষ্টি, একদম ফালতু কথা বলবি না। আমি ওকে একটুও পছন্দ করি না। আমার স্বামী হওয়ার কী যোগ্যতা আছে ওর? আর আমি সত্যিই দেখেছি, একটু আগেই ছিল ওখানে দাঁড়িয়ে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। চল এখন হলে ঢুকে যাই, না হলে আবার পরে দেরি হয়ে যাবে যদি আবার চোখের সামনে দুলাভাইকে দেখিস। তারপর দুজনে আর কথা না বেরিয়ে সোজা পরীক্ষার হলে চলে যায়। কিন্তু জেরিনের মনে তো একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, সে স্পষ্ট রাসেলের মতো কাউকে দেখছে। তাহলে একটু সময়ের মাঝে কোথায় হারিয়ে গেল, নাকি তার মনের ভুল? না, কিছুতেই সে ভাবতে পারছে না। এদিকে রাসেল তো লুকিয়ে গিয়ে, আল্লাহ, বড় বাঁচা বেঁচে গেছি। আর একটু হলে মনে হয় জেরিনের কাছে ধরা খেয়ে যেতাম। এখন যদি তার সাথে আমার সিট হয় তাহলে কি করব? এসব ভাবতে ভাবতে রাসেল একটা মাস্ক পরে নেয়, যেন সহজেই রাসেলকে জেরিন চিনতে না পারে। ধীরে ধীরে হলরুমে চলে আসে, অনেক কষ্টে সিট খুঁজে বের করে অবশেষে চিন্তামুক্ত হয়, কেননা জেরিনের রুমে রাসেলের সিট পড়ে নাই। সময় হয়ে গেল পরীক্ষা শুরু হয়ে যায়। রাসেল তো সেই খুশি, কেননা তার সব কিছুই জানা জিনিস। মনে মনে একটা রহস্যময় হাসি দিয়ে মনোযোগ দিয়ে লিখতে শুরু করে। এদিকে জেরিনের ভালো কমনে পড়েছে, সেও খুশি মনে পরীক্ষা দিতে থাকে। পরীক্ষার সময় শেষ হয়ে গেলে সবাই বের হয়ে আসে। তোর পরীক্ষা কেমন হলো রে? আমি তো যেই পরীক্ষা দিচ্ছি তাতে বিসিএস তো থাক, কোনো কিছুতেই টিকবো না। আমার ভালোই হয়েছে, আশা করি আমি বিসিএস এর টিকে যাব। আমার দৃঢ় বিশ্বাস তুই পুলিশ ক্যাডারে টিকে যাবি, যে কোনো একটা গ্রেডে। দোয়া করিস আল্লাহ যেন তোর বলা কথা কবুল করে। আমার যে ছোটবেলা থেকেই স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া।
এইভাবে দুই বান্ধবী কথা বলতে বলতে বাসার দিকে যেতে থাকে। এদিকে রাসেল লুকিয়ে লুকিয়ে জেরিনকে দেখেছিল। দেখতে দেখতে চোখের পলকে হারিয়ে যায় জেরিনরা। তাই রাসেলও চলে আসে সেখান থেকে অন্য একটা নির্জন জায়গায়। নদীর ধারে একটা গাছের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে রাসেল। পেটেও ক্ষুধা, কিন্তু পকেটে তেমন কোনো টাকা নেই। চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। সেটা পেটে ক্ষুধা লেগেছে তার জন্য না। রাসেল কান্না করতেছে। আজকে যে বড্ড বেশি তার বাবা মার কথা মনে পড়তেছে। বড্ড জানতে ইচ্ছে হয় কারা তার বাবা মা। এইসব ভাবতেছে তখন হঠাৎ কোথা থেকে একটি গুলির শব্দ কানে ভেসে আসে রাসেলের। তাই রাসেল গুলির শব্দটা অনুসরণ করে খুঁজতে থাকে কোথায়। অবশেষে দেখতে পায় একটা মধ্যবয়স্ক লোককে মেরে মাটিতে ফেলে রেখেছে। আশেপাশে কেউ নেই। লোকটার পেটের এক সাইড থেকে রক্ত বের হচ্ছে। রাসেল কাছে গিয়ে দেখতে পায় এখনো জ্ঞান আছে। তাই গুলি লাগার জায়গায় ব্যাগ থেকে গামছা বের করে শক্ত করে বেঁধে নিয়ে কোলে তুলে পাশের একটা হাসপাতালে নিয়ে আসে। রাস্তায় কোনো গাড়ি পায়নি, তাই কোলে করেই এনেছে। ডাক্তার সাহেব, কোথায় আপনারা? তাড়াতাড়ি আসেন। রাসেলের চিৎকার শুনে ডাক্তার নাসরা দৌড়ে চলে আসে। আর এসেই ডাক্তার সজীব বলে, এই আপনি এত চিৎকার করতেছেন কেন? কি সমস্যা আপনার? দেখেন, এই লোকটার শরীরে গুলি লেগেছে, অনেক রক্ত বের হয়েছে। তাড়াতাড়ি কিছু করেন, না হলে লোকটা মারা চাপে। গুলি লেগেছে? তাহলে এটা তো পুলিশ কেস। যান, গিয়ে আগে পুলিশ রিপোর্ট লিখে নিয়ে আসেন। দেখুন ডাক্তার, এখন যদি থানায় যায় তাহলে এই রোগীকে অপারেশন রুমে না, বরং থানা থেকে এসে কবরস্থানে নিয়ে যেতে হবে। দেখুন, ধীরে ধীরে রোগী নিস্তেজ হয়ে যাচ্ছে। রাসেলের কথা শুনে ডাক্তার সজীব কাছে আসে আর রোগীকে দেখি চমকে ওঠে। কেননা রোগীটা আর কেউ না, তার আপন বড় ভাই। ভাইয়া, তোমার এই অবস্থা হলো কি করে? ভাইয়ের শব্দটা শুনে তো সবাই অবাক। আর রাসেল তো পাথরের মতো দাঁড়িয়েছে ডাক্তারের কথা শুনে। এই তোমরা দাঁড়িয়ে কেন? তাড়াতাড়ি ভাইয়াকে অপারেশন রুমে নিয়ে যাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রাসেলকে উদ্দেশ্য করে বলে সজীব দৌড়ে চলে যায়। রাসেল ভাবতেছে, কি আজব নিয়ম, তাই না? একটু আগেই বললো পুলিশের রিপোর্ট না করলে চিকিৎসা করাবে না, আর তার ভাই জানতে পেরে পুলিশ রিপোর্টও করতে হলো না, কিছুই করতে হলো না। হায় রে মানুষ আমরা। রাসেল অপারেশন রুমের সামনে একটা চেয়ারে বসে আছে। 2 ঘন্টা হয়ে গেল, তবুও লোকটির কি অবস্থা জানতে পারেনি। একটু পর দেখতে পায় ডাক্তার সজীব চিন্তা মনে আসতেছে। ডাক্তার সাহেব, রোগীর অবস্থা কি এখন? আমি অনেক সময় হলো এখানে বসে আছি, কোনো খবর পাচ্ছি না। দেখো, ভাইয়ার অবস্থা এখন অনেক খারাপ। যদি সময় মতো 3 ব্যাগ ও পজিটিভ রক্ত না পাই তাহলে ভাইয়াকে বাঁচানো সম্ভব না। আমি অনেক জায়গায় খোঁজ করেছি, এই গ্রুপের রক্ত এখন কোথাও নেই। ডাক্তার সজীব চোখের মানে মুছতে মুছতে বলল। এদিকে রাসেল তো আরো চিন্তায় পড়ে গেল। আজ রক্তের জন্য একটা মানুষ মারা যাবে। তখন রাসেলের মনে পড়ে ওর তো রক্তের গ্রুপ এটাই, মনেই ছিল না। ডাক্তার সাহেব, আমি রক্ত দিতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। আমার রক্তের গ্রুপও ও পজিটিভ। তাহলে তো ভালোই হলো, কিন্তু তোমার থেকে বড় জোর 2 ব্যাগ রক্ত নিতে পারবো, তার বেশি নিতে পারবো না। তোমার ক্ষতি হবে। দেখুন, আমার তো এই দুনিয়ায় তেমন কেউ নেই বললেই চলে। যে আছে সেটা মিথ্যে মায়ে বাঁধানো মরানো। আর এই লোকটির পরিবার আছে, তার বেঁচে থাকাটা দরকার। তোমাকে কি বলে যে বুঝাবো সেই ভাষা আমার নাই। তোমার মতো মানুষ যে আজও দুনিয়া আছে সেটা তোমাকে না দেখলে বিশ্বাস হতো না। আচ্ছা, চলো আমার সাথে। তারপর ডাক্তার রাসেলকে নিয়ে একটা বেডে শুয়ে দেয়। পাশেই পড়ে আছে সেই লোকটির নিস্তেজ দেহটি। রাসেলের শরীর থেকে রক্ত যাচ্ছে ওই লোকটার শরীরে। 2 ভাগ রক্ত গেলেই রাসেল বুঝতে পারে তার শরীরটা দুর্বল হয়ে আসছে। শরীরের ভিতরে কি যেন কামড়াচ্ছে। এইভাবে 3 ভাগ রক্ত দেওয়া সম্পূর্ণ হয়ে যায়। রাসেল অনেকটা সময় শুয়ে থাকে। এখন কেমন লাগছে তোমার? আর শোনো, তুমি শুয়ে থাকো, উঠলে কিন্তু মাথা ঘুরে পড়ে যাবে। কথাটা বলেই ডাক্তার সজীব বাইরে চলে যায়। এদিকে রুগীর বাড়ির সবাই হাসপাতালে চলে আসে। রাসেল মনে মনে সে এখন অনেকটাই সুস্থ, তাই বিছানা থেকে উঠে সামনে পা বাড়াতেই ঠাস করে মাথা ঘুরে পড়ে যায়, মানে অজ্ঞান হয়ে যায়। তখনই মিস রাহিমা চৌধুরী রুমে ঢুকছিল আর রাসেলকে ধরে ফেলেও। ও, আপনারা তো আবার ভাবতেছেন এই রহিমা চৌধুরীটা আবার কে? তাহলে শোনেন, রাসেল যার জীবন বাঁচালো উনি হলেন এই দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন মিস্টার রায়হান চৌধুরী। আর রহিমা চৌধুরী হলেন তার স্ত্রী। সজীব, এই ছেলেটা তোমার ভাইয়ের কাছে কি করছিল আর এভাবে অজ্ঞান হয়ে গেল কেন? ভাবি, আমি বলেছি না একটা ছেলে ভাইয়ার জীবন বাঁচিয়েছে। এই ছেলেটা সেই ছেলে, আর অতিরিক্ত রক্ত দেওয়ার কারণে অজ্ঞান হয়ে গেছে। আমি মানা করে গেছি বিছানা থেকে না উঠতে, তাও উঠে গেছে।
কি বলো? আমার স্বামীর জীবন বাঁচিয়ে এখন নিজের জীবন হুমকির মুখে ঠেলে দিচ্ছে। যাও তাড়াতাড়ি চিকিৎসা করো, না হলে সমস্যা হবে। তারপর ডাক্তার সজীব রাসেলকে স্যালাইনের সাথে ঘুমের ইনজেকশন দিয়ে রাখে। এদিকে জেরিনের কেন জানি ভালো লাগতেছে না কোনো কিছুতেই, শুধু বারবার রাসেলের কথাই মনে পড়তেছে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। রায়হান চৌধুরীর জ্ঞান ফিরেছে, কিন্তু রাসেলের জ্ঞান ফিরলেও ঘুম এখনো ভাঙে নাই। এই রহিমা, ওই ছেলেটা কে? আর আমি এখানে আসলাম কি করে? আমার তো স্বর্গের টিকিট হয়ে গিয়েছিল। এই ছেলেটাই তোমাকে হাসপাতালে এনে নিজের জীবন বাজি রেখে রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছে। ও তাই নাকি? ও কে আর কোথায় থাকে? সেই কথা কি জেনেছো? না, এই ছেলের সাথে তো কথা বলাই হয়নি। দুর্বল থাকার কারণে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছিল, এখন ঘুমাচ্ছে। একটু পরেই রাসেলের ঘুম ভেঙে যায়। একটু একটু করে চোখ মিলে দেখে রুমের সেই লোকটার একটা মধ্যবয়স্ক একটি মহিলা। বাবা, তোমার ঘুম কেমন হলো? আর এখন শরীরটা কেমন লাগতেছে? কালকে থেকে আজকে একটু ভালো লাগতেছে, কিছু মনে করবেন না। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এতে মনে করার কি আছে? আর তুমি তো আমার ছেলের মতোই। আর তুমি যাকে বাঁচালে আমি তার স্ত্রী। আচ্ছা বাবা, তোমার নাম কি? কোথায় থাকো? আমার নাম রাসেল। আমি এখানে থাকি না, থাকি সিরাজগঞ্জ জেলায়। এখানে একটা কাজে এসেছিলাম। আমি যখন নদীর ধারে বসেছিলাম তখন আঙ্কেলকে ওই অবস্থায় দেখতে পাই। সত্যি বাবা, তোমার মা অনেক ভাগ্যবতী যে তোমার মতো একটা ছেলেকে গর্ভে ধারণ করেছে। মা কথাটা শুনিয়ে মন খারাপ করে ফেলে। কি করে বলবে যে সে এতিম, এই দুনিয়ায় তার বাবা মা আছে কিনা সেটাও জানে না। আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি চলে যাব। কালকে যেতাম, সেখানে দেরি হয়ে গেল। সে কি বাবা, তুমি আমাদের বাড়িতে কয়েকদিন থেকে তারপরে যাবে? সেটা সম্ভব না। আমার গ্রামে অনেক কাজ পড়ে আছে, আমাকে যেতেই হবে। আচ্ছা, এই টাকাগুলো রাখো, তোমার কাজে লাগবে। যেহেতু থাকবে না সেহেতু জোর তো আর করতে পারবো না। রাসেলের দিকে কিছু টাকা এগিয়ে দিয়ে বলল রহিমা চৌধুরী। এইটা কি বলছেন? উপকার করছি তার জন্য টাকা দিচ্ছেন? টাকা দিয়ে ছোট করবেন না। ধন্যবাদ, বাই, ভালো থাকবেন। কথাটা বলেই রাসেল তাদের থেকে বিদায় নিয়ে চলে আসে। দোকান থেকে কিছু খেয়ে নেয়। শরীরটা খুবই দুর্বল। আস্তে আস্তে বাস স্ট্যান্ডে এসে একটা টিকিট কেটে বাসে উঠে বসে পড়ে। তুমি কেন ওকে টাকা দিতে গেলে বলো? ছেলেটা সত্যি রাগ করেছে আমাদের উপরে। আমি কি জানি রাসেল এইটা মনে করবে। আমি তো দিয়েছিলাম টাকাটা দিয়ে ওর যেন কোনো উপকার হয়। এইভাবে অনেক কথা বলে দুইজন। রাসেলও বাড়ি চলে আসে, এসে শুয়ে পড়ে কম্বলটা গায়ে জড়িয়ে। তারপর প্রায় ঘন্টা খানেক পর জেরিনও বাড়িতে আসে। রুমে ঢুকেই তো জেরিনের মেজাজটাই গরম হয়ে যায়, কেননা রাসেল ওর বিছানায় ঘুমিয়েছে। খুব জোরে রাসেলের কাছে এসে বিছানা তোলার জন্য, কিন্তু কাছে এসেই ভাবে, না থাক, একটু না হয় ঘুমিয়ে আছে, তাতে কি হয়েছে? মনে হচ্ছে এই 2 দিন ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, কেমন শুকিয়ে গেছে। ছি, আমি এইসব কি ভাবছি? ছি জেরিন, এইসব ভাবলে তোর চলবে না। তোকে এই রাখালের মায়া থেকে নিজেকে বের করতেই হবে। এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে চলে যায়। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, রাসেলের ওঠার কোনো নাম গন্ধ নেই। তাই জেরিন ডাকার জন্য বাইরে থেকে ভিতরে যাবে তখনই রাসেল, এই রাসেল, আসিস নাকি বাড়িতে? নাকি কোথাও চলে গেছিস? ভাইয়া, আপনার বন্ধু ঘুমিয়ে আছে, এখনো ওঠে নাই। মনে হচ্ছে এই 2 দিন খুব কষ্ট করেছে, কিছু খায়ও নি। কি বলেন ভাবি? রাসেল এই সময় ঘুমিয়ে আছে মানেটা কি? ও তো রাতের বেলায় মনে হয় মনের আনন্দে ঘুমাতে পারে না, আর আজকে সন্ধ্যার সময় ঘুমিয়ে আছে। বড় আজীব বাত। আচ্ছা ভাবি, আপনি তো পরীক্ষা দিতে গিয়েছিলেন, তা কেমন পরীক্ষা দিলেন? আর বাড়িতে কখন আসলেন? ভাইয়া, আল্লাহর রহমতে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। আর কিছু সময় আগেই এসেছি, আর এসেই দেখি আপনার বন্ধু ঘুমিয়ে আছে। তা আজকে কাজে যায়নি নাকি? রাসেল কাজে যাবে মানেটা কি? ও তো বাড়িতেই ছিল না, একটা কাজের জন্য কোথাও চলে গেছিল। এই রে, কি বলে ফেললাম! রাসেল তো মানা করেছিল। কি, 2 দিন বাড়িতে ছিল না? মানে কোথায় গিয়েছিল তাহলে? এই কথা তো আমাকে একবারও বলেনি। কি করে বলবে? আপনি তো ওকে স্বামী বলে মানেন না। আরে ভাবি, আমি বলেছি কি, আসলে ও তানভীরের সাথে কোথাও যেন একটা কাজে গেছিল, আমার কাজ থাকায় যেতে পারিনি। আচ্ছা ভাবি থাকেন, আমি গেলাম। আর আগামীকাল রাসেলকে কাজে পাঠিয়ে দিন।
জেরিনকে কথাটা বলেই শাওন তাড়াতাড়ি চলে যায়। আর এইদিকে জেরিনের মনে যে চিন্তার ছাপ পড়েছিল সেটা দূর হয়ে যায়। তানবীরের সাথে কাজে গিয়েছিল সেটা শুনে জেরিন রুমে গিয়ে দেখতে পায় রাসেল এখনও ঘুমিয়ে আছে। মাগরিবের আজান দিচ্ছে, তাই গায়ে হাত রাখে তাকে ডাকার জন্য। এই শুনছিস নাকি? তাড়াতাড়ি ওঠ। আর কত ঘুমাবি? এখন তো মাগরিবের আজান দিচ্ছে। কি হলো, উঠছিস না কেন? না, এইভাবে উঠবে না। নাকি শরীর খারাপ? নাকি দেখি তো। দেখার জন্য কপালে হাত রাখে, হাত রাখতেই তো লাফ দিয়ে দূরে চলে যায়। কেননা জেরিনের মনে হচ্ছিল সে কোনো অগ্নিকুণ্ডে হাত রেখেছে। এত গরম রাসেলের শরীর, জোরে একদম পুড়ে যাচ্ছে। এ তো দেখি জ্বরে গা পড়ে যাচ্ছে। এখন আমি কি করি? আমি কি ওর সেবা করব? না, আমি ওর সেবা কেন করব? আমি তো ওকে দেখতেই পারি না। ও বাঁচুক আর মরুক, তাতে আমার কি? কথাগুলো বলেই সেখান থেকে চলে আসে। কিছু তো রান্না করা নেই, আর সে তো রান্না করবে না, হবু পুলিশ ক্যাডার বলে কথা। তখন তাহলে রান্না করবে কে? ভাবতে ভাবতে রাসেলকে ডাকার জন্য আবার যায়। এই ওঠ, কি পেয়েছিস? পড়ে পড়ে ঘুমাবি আর আমি বসে বসে সেটা দেখব, তাই না? তুই জানিস না ঘরে খাওয়ার মতো কিছু নেই, রান্না করতে হবে। আর তুই যে পড়ে পড়ে ঘুমাচ্ছিস, তাহলে রান্না করবে কে? রাসেল চিৎকার শুনে ধীরে ধীরে চোখ খুলে দেখতে পায় জেরিন চলে এসেছে, আর এসে এইভাবে চিল্লে চিল্লে করতেছে। রাসেলের কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও ধীরে ধীরে বলে, জেরিন, তুমি কখন এসেছো? আর তোমার পরীক্ষা কেমন হয়েছে সেটা আগে বলো। ভালোই হয়েছে। আর তোকে আমার জন্য কষ্ট করতে হবে না, কারণ আমি জানি আমি পুলিশ ক্যাডারে টিকবই। আর আমি পুলিশ হলেই তোকে ডিভোর্স দিয়ে চলে যাব, কারণ তোর মতো রাখালের সাথে আমার যায় না। আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই তোর নেই। আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই তোর নেই। ডিভোর্সের কথা শুনে রাসেলের মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কি বলছে জেরিন? ওকে ডিভোর্স দেবে? এই, তোমার মাথা ঠিক আছে তো নাকি? কি বলতেছ? তুমি আমাকে ডিভোর্স দিতে পারবে? কেন পারবো না বল? তোকে আমি বিয়ে করেছিলাম আমার পড়াশুনোর খরচ যেন টেকে না থাকে, তার জন্য। স্বামী হিসেবে পাশে রাখার জন্য, তোরাই না? আচ্ছা, তুমি যা বলবে আমি তাই শুনবো। তবু আমাকে ডিভোর্সের কথা বইলো না। আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। জেরিন মনে মনে ভাবে, আরে আমি এভাবে তোকে ডিভোর্স দিব না। এত পরিমাণে কষ্ট দিব যে তুই নিজে থেকে আমাকে ছেড়ে যেতে বাধ্য হবি। আচ্ছা, এসব কথা এখন রাখ, আমি পরে ভেবে দেখব। আগে তো গিয়ে রান্না কর, অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাই করতেছি। তবু তুমি এই ডিভোর্স শব্দটা বলিও না। কথাটা জেরিনকে বলেই রাসেল জন নিয়ে রান্না করতে চলে যায়। খুব কষ্ট হচ্ছে, তবুও কিছু করার নেই, কাজ তো করতেই হবে। চোখ দিয়ে অনবরত পানি পড়তে আছে, তবুও যেন দেখার মতো কেউ নেই। দেখতে দেখতে রাত হয়ে যায়। জেরিন খেয়ে ঘুমিয়ে যায়। রাসেল যে কিছু খেতেই পারল না, সেই খোঁজ একটুও নিল না। রাসেল চোখে জল নিয়ে মাটিতে বিছানা পরে ঘুমিয়ে যায়, কিন্তু ঘুম যে আসতেই চাচ্ছে না। আজকে যেন ঘুম পরিটাও তার সাথে লুকোচুরি খেলতেছে। আসলে এটা ঠিক, কষ্ট যখন আসে চারদিক থেকে আসে। রাতে জেরিনের পানি পিপাসা পায়, তাই পানি খাওয়ার জন্য উঠছে শুনে পায়ে কেউ ঘুঙ্গানি করতেছে। জেরিন ভয়ে পায়ে ভূত মনে করে। মনের ভিতরে 1 কেজি সাহস নিয়ে খুঁজে বের করে রাসেল এমন করতেছে। রাসেলের জ্বরে শরীর কাঁপতেছে। হে আল্লাহ, এ তো দেখি জ্বর আগে থেকে অনেক বেশি হয়ে গেছে। আমি কি নিষ্ঠুর দেখো! একসাথে একই ঘরে থাকি, সেই মানুষটা অসুস্থ, আর আমি তাকে একটুও সাহায্য করছি না। যেখানে মনে হয় না কোনো শত্রুও এমন আচরণ করতে পারে। আমি এখন কি করব ওর জন্য? এইভাবে থাকলে তো বড় কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। না, আমি এসব নিয়ে এত চিন্তা কেন করতেছি? আমি তো জানি প্রচণ্ড জ্বর আসলে মাথায় পানি দিতে হয়, আর আমার ব্যাগে তো ঔষধ আছে। জেরিন বয়ে বয়ে বাইরে থেকে বালতি করে পানি এনে রাসেলের মাথায় পানি দিয়ে থাকে, সাথে জলপট্টি তো আছে। এইভাবে 1 ঘন্টা করার পর জেরিন বুঝতে পারে এখন জ্বর একটু কমেছে, তাই পানি দেওয়া বন্ধ করে ওর ব্যাগ থেকে ঔষধ বের করে খাইয়ে দেয়।
আর ঘুম আটকাতে না পেরে ওর কম্বলটা রাসেলকে দিয়ে শুয়ে পড়ে। সকালে রাসেলের ঘুম ভেঙে যায়। শরীরটা দুর্বল, তবু মনে হচ্ছে রাতের থেকে একটু ভালো লাগছে, কিন্তু কম্বলটার দিকে চোখ পড়তে অবাক হয়ে যায়। চুপি চুপি সেবার ঠিকই করবে, অথচ সামনে শুধু অবহেলা। এটার মানে আজও বুঝতে পারলাম না। তখন জেরিনের ঘুম ভেঙে যায় আর রাসেলের কথা শুনতে পেরে যায়। কি ভেবেছিস তোকে এমনি মরতে দিব? তা কি করে হয়? তুই যে আমার সোনার ডিম দেওয়া হাঁস, তুই মরলে আমার স্বপ্ন পূরণ করবে কে? রাসেল কিছু বলে না, কারণটা তো বলেই দিল কেন সেবা করেছে। তাই কিছু না বলেই চলে যায় রান্না করতে, কারণ রান্না না করলে তো আর পেটের ভাত যাবে না। এইভাবে চলে যায় কিছুদিন। তাদের বিসিএস এর রেজাল্ট পাবলিশড হয়। জেরিন বাজারে কম্পিউটার ঘরে গিয়ে পুরো লিস্ট বের করে দেখতে পায় সে পুলিশ ক্যাডারে টিকেছে, বৃষ্টি টেকেনি। তাই খুশি মনে বাড়িতে চলে আসে। এদিকে রাসেল কাজ করতেছে। তার যে আজকে রেজাল্ট দেবে সেই দিকে কোনো খেয়ালই নেই। কাজ করতে করতে বিকেল হয়ে যায়। রাসেলের কাজ তো সেই সকাল থেকে করতেছি, এখন সারা রাতও কাজ করব নাকি? আরে বেটা, আমার তো খেয়ালই নেই যে কাজের সময় শেষ। আগে বলবে না বেটা? আচ্ছা চল বাড়িতে যাই। তারপর দুজনে বাড়িতে চলে আসে। রাসেল বাড়ির কাছে আসতেই দেখতে পায় বাড়ির সামনে কিছু মানুষ দাঁড়িয়ে, যেটা দেখে রাসেলের মনের ভয়ে ছাপ পড়ে, তবুও এগিয়ে যায়। জেরিন রাসেলকে দেখিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে। জানো, আমি আজ খুব খুশি, যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ আমি সার্থক। রাসেল ভাবে, কি ব্যাপার, যেই মেয়ে আমার সাথে ভালো করে কথাই বলে না, আর এখন জড়িয়ে ধরে কথা বলতেছে, কারণ কি? আচ্ছা জেরিন, কি হয়েছে সেটা তো আগে খুলে বলো, না হলে আমি বুঝবো কিভাবে তোমার এত খুশি হওয়ার কারণটা কি। আরে, তোমাকে তো আসল কথা বলাই হয়নি। আমি বিসিএস এ পুলিশ ক্যাডারে টিকেছি। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে, শুধু তোমার জন্য। তুমি না থাকলে হয়তো সম্ভব হতো না। এইভাবে বলছো কেন? সব কষ্ট তো তুমি করেছো, আর আমি শুধু অনুপ্রেরণা জেগিয়েছি। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। জীবনে অনেক বড় হও। ভাই রাসেল, ভাই রাসেল, এত কথা বাদ দাও। ভাবি বিসিএস ক্যাডার হয়েছে, এখন যাও মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করো। খাবো তো। আমার বউ তার স্বপ্ন পূরণ করেছে, সাথে আমাদের গ্রামের নামও উজ্জ্বল করেছে। তাহলে কিন্তু হিসেবে মিষ্টি তোদেরই খাওয়ানোটা দরকার, আর আমাকে বলছিস? ভাই যত যাই বলো, কাজ হবে না, মিষ্টি খাওয়াতেই হবে, বুঝেছো? এত বাহানা বাদ দাও। খাবো তো রে ভাই, একটু পয়সা তো জোগাড় করতে দে। মনে কর এটা বাকি রইল। তখন শাওন আর কিছু বলল না, কারণ শাওন ভালো করেই জানে রাসেলের কাছে যদি টাকা থাকতো তাহলে এত করে বলতেই হতো না। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তোর কাছে যখন টাকা হয় তখন না হয় আমরা সবাই মিলে টাকা ভরে মিষ্টি এনে সবাইকে খাওয়াবো। সেটাই করিস। বুঝতেই তো পারতেছিস আমার অবস্থা এখন কেমন, সেটা তোদের থেকে কিন্তু কেউ ভালো জানে না। গ্রামের সবাই দলে দলে এসে জেরিনকে শুভেচ্ছা জানাচ্ছে। এদিকে রাসেলের মুখ হাসি নেই, কারণ রাসেল যে তার খবরটা জানতেই পারল না। এইসব ভাবনার চিন্তার মধ্যে দিয়ে দিনটা পেরিয়ে রাত চলে আসে। জেরিন বাইরে গেছে ফ্রেশ হওয়ার জন্য, আর রাসেল বসে বসে ভাবতেছে সে কি তাহলে টিকতে পারেনি? জেরিনের স্বামী হওয়ার যোগ্য কি হতে পারবে না? ভাবতে ভাবতে রাসেলের চোখ আটকে যায় টেবিলে রাখা একটা কাগজের উপরে, আর তাড়াতাড়ি সেই কাগজটা হাতে নিয়ে নেয়। কাগজের উপরের অংশে চোখ পড়তেই রাসেলের আমাবস্যার মতো কালো মুখটা পূর্ণিমার রাতের মতো উজ্জ্বল হয়ে ওঠে, কেননা উপরের অংশে রাসেলের রোলটাই ছিল। খুশিতে আত্মহারা রাসেল এটা ভেবে যে অবশেষে জেরিনের স্বামী হয়ে ওঠার প্রথম ধাপ অর্জন করেছে। রাসেল কাগজটা হাতে নিয়ে উপরের কথাগুলো ভাবতেছে। ঠিক তখনই জেরিন রুমে আসে আর দেখতে পায় রাসেল তার ওই কাগজটা হাতে নিয়ে দাঁড়িয়ে কি যেন করতেছে। এই, তুই আমার এই কাগজ নিয়ে কি করস? তোর কি ক্ষমতা হবে নাকি ওই কাগজে কি লেখা আছে সেটা পড়ার? এই বিসিএস ক্যাডার হয়েছে বলে মানুষকে মানুষ আর বলে গণ্য করবে না। নিজেকে কি মনে করে সবচেয়ে বেশি শিক্ষিত নাকি? আরে আমি কি, সেটা যদি তুমি জানতে তাহলে আমাকে অবহেলার মাধ্যমে দাঁতের উপরে না রেখে মাথায় করে রাখতে। আসলে আমি এসে দেখি এই কাগজটা এখানে রাখা, তাই আমি একটু হাতে নিয়ে বুঝতে চেষ্টা করতেছিলাম এইটা কি। তা কিছু কি বুঝতে পেরেছিস নাকি? অনেক তো মনোযোগ দিয়েই খুঁজতেছিলি, আমি দেখলাম।
অনেকটা সময় ধরে খুব মনোযোগ দিয়ে পরে আমি এটা বুঝতে পেরেছি যে এই কাগজটা সাদা কাগজ না, কিছু একটা তো লেখা আছে, কিন্তু কি লেখা আছে সেটা তো আমার মাথার উপর দিয়ে গেছে। এই কথা শুনে জেরিন তো হাসতে হাসতে শেষ। বলে কি, কাগজটা সাদা না, তাতে তাতে নাকি কিছু লেখা আছে। গাধা একটা, এই কাগজটা যে সাদা না, কিছু লেখা আছে সেটা তো সবাই জানে, কিন্তু পড়তে না পারলে দেখে কি লাভ, সেটা আমাকে আগে বল। তা ঠিক, তুমি একটু বলে দেবা এই কাগজে কি লেখা? আমার খুব জানতে ইচ্ছে করতেছে। আমি তো আজকে খুশি, তাই যা, তোর সাথে রাগান্বিত হয়ে কথা বলবো না। এই কাগজে লেখা আছে যারা যারা বিসিএসে টিকেছে তাদের রোল আর অনেক কিছু। ও, আমি সামান্য জিনিসটাই বুঝতে পারলাম না, কি মূর্খ আমি, তাই না? ওই, তুমি কি আমাকে একটু পড়াশোনা শেখাবা? হ, খাইয়া তো আমার কোনো কাম নাই, তোর মতো মূর্খকে পড়িয়ে আমার মাথার 12টা বাজায়। আমি বলে দিব ধ, আর বলে ফেলবি ত। না, আমি অনেক সুন্দর করে পড়বো আর তোমার মুখের দিকে চেয়ে থাকবো। তুই যদি আমার মুখের দিকে চেয়ে থাকোস তাহলে পড়বি কিভাবে সেটা একটু শুনি। আমি অমনি পড়বো, তুমি জানো না আমি অনেক মেধাবী একটা মূর্খ ছেলে। এই, তুই চুপ কর, তোর কথা শুনে আমার শুধু হাসি পায়। মানুষ আবার মূর্খ মেধাবী কিভাবে হয়? রাসেল তো জেরিনের হাসি দেখে একদমই চেয়ে আছে। এই হাসি দেখি কাটানো যাবে 1000 বছর। কবিরা অনায়াসে লিখে ফেলবে কবিতা। জেরিন যে কিছু একটা বলতেছে সেই দিকে কোনো খেয়ালই নেই রাসেলের। জেরিন তখন তুড়ি বাজিয়ে বলে, ওই, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? কি দেখো শুনি। আর শোন, এইভাবে আমাদেরকে তাকাবি না, একদম জেলে ভরে দেব। জেলে কেন? আমি আবার কি করলাম? আমি তো শুধু পরের মুখের হাসিটা দেখতেছিলাম, কিছু তো করিনি। জেরিন রাসেলের কথায় একটু লজ্জা পেয়ে যায় আর রাসেলকে রান্না করার জন্য বলে চলে যায়। এক আজব ক্যারেক্টার মাইরি, তার মনে কখন কি চলে বোঝা বড়, তাই এই হাসি মাখা চান মুখ আবার এই রাগি মুখ, ধ্যাত, কিছু ভালো লাগে না। বলেই চলে যায়। এইভাবে কিছুদিন কেটে যায়, বিসিএসের সব কার্য শেষ হয়ে যায়। এখন শুধু জয়েন করতে হবে একদিন রাতে। আগামীকাল তো আমি চলে যাব, আমাকে সরকার থেকে কোয়ার্টার দিচ্ছে, সেখানেই থাকবো। আর আমি অনেক ভেবে চিন্তা করে দেখছি তোর সাথে আমার মেলে না, তাই আমি কিছুদিন পরে ডিভোর্স লেটার দিব, তুই সাইন করে দিস। ডিভোর্সের কথা শুনে রাসেলের হাসি মাখা মুখটা নিমেষেই কালো হয়ে যায়। কি বলছে এইসব? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে তোমার সাথে নিয়ে চলো, স্বামী হিসেবে না রাখলেও কাজের লোক হিসাবে রেখে দিও। তুই কেন বুঝিস না? তোর সাথে থাকলে আমি তোকে ভুলতে পারবো না, আবার মানতেও পারবো না। আচ্ছা যা, নিয়ে যাব। যেহেতু তুই আমার স্বপ্ন পূরণ করতে অনেক কষ্ট করেছিস, তাই তোর জন্য এইটুকু করাটা আমার কর্তব্য। রাসেল এইবার মহা খুশি, কেননা তার প্রিয় মানুষটার মুখ সবসময় কাছ থেকে দেখতে পারবে। এতে ওর অনেক পাওয়া। দুজনেই ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রাসেল গ্রামের সকলকেই বলে বিদায় নিয়ে আসে। অনেকেই কান্না করেছিল, কারণ রাসেলকে তার নিজেদের ছেলেদের মতো ভালোবাসতো। ভাই দেখ, ভাবি তোকে কখনো মেনে নিবে না, সেটা বুঝেও কেন তার সাথে যাচ্ছিস? দেখো ভাই, আমরা জানি এই রাস্তায় রাতে একা চললে ভূত এসে ভয় দেখায়, তাই বলে কি আমরা চলাচল বন্ধ করি? ভাই, এইটা কিন্তু এক না। ভাবি এখানেই তোকে কত কষ্ট দিছে, আর সেখানে নিয়ে কি করবে আল্লাহ জানে। ভাইরে, জেরিনকে আমি আমার আদর্শ বউ বানিয়ে এই গ্রামে একসাথে আসবো, তোরা দেখে নিস। দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। আর দেখে শুনে সাবধানে থাকিস, মাঝে মাঝে ফোন করে একটু খবর নিস। তারপর রাসেল তাদের থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে এসে দেখতে পায় জেরিন রাগে ফায়ার হয়ে আছে। এই, তুই সেই কখন গেছিস আর এখন আসার সময় হলো? এখন রান্না করবি কখন আর খেয়ে দে যাবি কখন? আর বলিও না, গ্রামের সবাই ছাড়তে চাইছিল না, সবাই বেশি আদর করতো, তো তাই একটু দেরি হয়ে গেল। তো থেকে যা না গ্রামের এই মূর্খ মানুষদের সাথে, আমার সাথে যেতে কেন যাচ্ছিস? শোনো জেরিন,
তোমার যত যা বলার ইচ্ছা হয় আমাকে বলো, আমি কিছু মনে করব না। কিন্তু আমার এই গ্রামের সহজ সরল মানুষদের সম্পর্কে কিছু বলবে না। ভুলে যেও না, তুমি কিন্তু এই গ্রামের একটা অংশ। এখন এত কথা না বলে তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করে ফেল, না হলে না খেয়ে যেতে হবে। তখন কিন্তু আমার মেজাজ আরও গরম হয়ে যাবে। রাসেল আর কিছু না বলে চলে যায়। অনেকটা সময় পরে রান্না হয়ে যায়। দুজনে খেয়ে রেডি হয়ে বাস স্ট্যান্ডে চলে আসে। দুটি টিকিট কেটে বাসে উঠে বসে। জেরিন জানালার ধারে বসেছে আর রাসেল তার পাশে। বাস চলতে শুরু করে। রাসেলের খুব ভালো লাগতেছে জেরিনের পাশে বসতে পেরে। জেরিন ঘুমিয়ে যায়। বাতাসে চুলগুলো উড়ে রাসেলের মুখে এসে পড়েছিল। ইস, এ যেন এক মাতাল করা সুবাস। রাসেল জেরিনের মুখের দিকে তাকিয়েছে। খুব সুন্দর লাগছে তাকে। কালো টিপটাই যেন জেরিনের সৌন্দর্য আরো 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। জেরিন ঘুমের ঘরে রাসেলের কাঁধে মাথা রাখে। রাসেল আলতো করে চুলগুলো ঠিক করে দেয়। ইস, কতটা সুন্দর লাগছে। মনে হয় কিছু জানে না, সারা জীবন যদি এইভাবেই থাকতো কতটা খুশি হতাম। এইভাবে অনেক সময় পার হয়ে যায় আর হঠাৎ জেরিনের ঘুম ভেঙে যায় আর দেখতে পায় সে রাসেলের কাঁধে শুয়ে আছে। ভালোই লাগতেছে, তাই সেভাবেই থাকে। কিন্তু রাসেলকে বুঝতে দেয় না জেরিন জাগ্রত হয়েছে। কিছু সময় পর বাস 10 মিনিটের জন্য থেমে যায় খাবার খাওয়ার জন্য। জেরিন, জেরিন, শুনতেছো? উঠে পড়ো, কিছু খেয়ে নেবে। আর একটু ঘুমাই না, এমন করছো কেন? আরে ঘুমিয়ে পড়ে, আগে উঠো, কিছু খেয়ে নিয়ে বাস এখনো 10 মিনিট থামবে। তারপর দুজনেই নেমে কিছু খেয়ে নেয় নিজের মতো করে। তারপর আবার বাসে এসে বসে পড়ে। বাস আবার একটু পরে ছেড়ে দেয়। কিছু সময় পরে ঢাকা পৌঁছে যায়। বাস থেকে নেমে একটা অটো নিয়ে সোজা বাসে চলে আসে। বলে রাখা ভালো, চাবি আগে থেকেই জেরিনের কাছে ছিল। বাবারে বাবা, এত বড় আর সুন্দর বাড়ি আমি তো এর আগে কখনো দেখিনি। তবে এমন বাড়ি কিন্তু আমি সিনেমায় দেখেছি। দেখবি কি করে? তুই তো একটা মূর্খ গেঁয়ো ভূত। যদি লেখাপড়া করতি তাহলে আমার মতো হতে পারতি, বুঝলি? চল জিনিসপত্র নিয়ে ভেতরে। মিস রাসেল মাহমুদ, জেরিন, তুমি তো আর জানো না তোমার স্বামী কি জিনিস। জানলে আর এটা বলতে না। ওই, তোকে কি কোলে করে ভিতরে নিয়ে আসতে হবে নাকি? তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? রাসেল আর কোনো কথা না বলে সোজা জিনিসপত্রগুলো নিয়ে ভিতরে চলে আসে। ভিতরে এনে সবকিছু গুছিয়ে রাখে। বাইরের তুলনায় ভিতরেটা অনেক বেশি সুন্দর। রাসেল ধীরে ধীরে ছাদে চলে যায়। ছাদে সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, খুব সুন্দর লাগতেছে। যদি কারো মন খারাপ থাকে তাহলে এইখানে সে সময় কাটালে অবশ্যই মন ভালো হয়ে যাবে। এইসব ভাবতেছে রাসেল। ঠিক তখনই পিছন থেকে জেরিন বলে ওঠে, এই, তুই এখানে কি করিস? আর শোন, এসেছিস তো কি আর করার, কিন্তু ভুলেও একটা ফুল গাছেও যেন হাত না দিস। ফুলগুলো গাছেই শোভা পায়। আচ্ছা, ধরবো না। আমি তো শুধু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলেই তুমি না থাকলে হয়তো আমি এমন সুন্দর সুন্দর বাড়িটা দেখতেই পারতাম না। আমাকে হেডকোয়ার্টার থেকে ফোন করে বলল আমার থেকে উপর পদে নাকি একজন আছে, আর সে নাকি আমাদের সিরাজগঞ্জ জেলার। নামটা কি যেন বললো, মনে নেই। ও আচ্ছা, এটা তো ভালো খবর। একই জেলার দুজন বিসিএস ক্যাডার, এটা ভালো না বলো? ভালোই তো। এখন চল নিচে গিয়ে সব কিছু গুছিয়ে রাখ, সব কিছু পরিষ্কার করে। আমি বরং গিয়ে একটু ঘুমাই, খুব মাথা ব্যথা করতেছে। আচ্ছা, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি সব কাজ করতেছি। নিজের ঘুম পায় আর আমার শরীর মনে হয় লোহা দিয়ে বানানো, অর্ডার করে কাজ করানোর জন্য। আমি যে তার স্যার সেটা ভাবেও না। ভাগ্যগুণ একটা বউ পাইছিলাম মাইরি, যে কিনা আমাকে গুনতির বাইরে রাখে, তাল লেবেরে। উপরের কথাগুলো ভাবছে আর জেরিনের বলা কাজগুলো করতে থাকে। অনেকটা সময় কাজ করে রাসেল ক্লান্ত হয়ে যায়, তাই সুপার গিয়ে রেস্ট নিতে থাকে। আর ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে আর রাসেল গিয়ে দরজা খুলে দেয়। আর দরজা খুলতেই অবাক হয়ে যায়, কেননা দরজার ওই পাশে দাঁড়িয়ে ছিল একটা পুলিশ। আর সে রাসেলকে সব কিছু বুঝিয়ে দিয়ে আবার চলে যায়, কারণ রাসেল তো চায় না জেরিন কিছু বুঝতে পারুক। এই পুলিশটা রাসেলের কাছে এসেছিল। রাসেল আর জেরিন 2 থানায় পড়ে, তার জন্য জেরিন সহজে বুঝতে পারবে না রাসেলের সম্পর্কে। কিরে, কলিং বেলের শব্দ শুনতে পেলাম,
তাহলে এখন সে কোথায় গেল? নাকি তুই তাড়িয়ে দিয়েছিস খারাপ ব্যবহার করে? না তেমন না, পাশের বাসার একজন এসে আমাদের সম্পর্কে কিছু জিজ্ঞেস করলো। আপনি তো ঘুমিয়েছিলেন, তাই আর আপনাকে ডাকিনি। ও তাই বল, ভালো করেছিস। আর আমাকে এখন একটু বের হতে হবে, তুই রান্না করে রেখে দিস, আমি এসে খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সব রেডি করে রাখবো। সাবধানে যাবে কিন্তু, যেখানেই যাও। সে কথা তোকে চিন্তা করতে হবে না, আমি আমাকে নিয়ে ভাবতে পারি, বুঝেছিস কেউ ভূত? বলেই জেরিন চলে যায় আর রাসেল বুক পড়া কষ্ট নিয়ে কাজ করতে থাকে আর ভাবে, জেরিন, তুমি আমার সাথে যেমন করতেছো, যদি এর এক ফোঁটা ব্যবহার আমি তোমার সাথে করতাম, হয়তো কবে এই দুনিয়ার মায়া ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতে। কেন বোঝো না? আমি তো একটা রক্তে মাংসে করা মানুষ, আমারও তো কষ্ট হয়। আমার মন তো আর পাথর না যে কষ্ট হবে না। এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। একদিন সকালে রাসেল আর জেরিন খাবার খাইতেছে, তখন জেরিন বলে, শোন, আমি এখন অফিসে যাচ্ছি, ফিরবো বিকেলে, অনেক কাজ আছে। তুই বরং এই টাকা নিয়ে বাজারে যা যা লাগবে আনিস, কেমন? আচ্ছা ঠিক আছে। জেরিন, আমি তো তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি না, তাহলে তুমি কেন আমার সাথে খারাপ ব্যবহার করো? একটু তুমি করেও তো অন্তত বলতে পারো। তোর সাথে ভালো ব্যবহার করতে আমার বই গেছে, আর বাকি রইলো তুমি করে বলা। তোর যদি আমার ব্যবহার ভালো না লাগে তাহলে এখান থেকে চলে যেতে পারোস, কোনো আফসোস নেই, কারণ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি এখন বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সব একাই করতে পারবো।